বাড়ির বাকি প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করতো যে আমি যদি গানটা মন দিয়ে গাইতাম তাহলে একদিন গান গেয়ে খুব নাম করতাম, অনেক সাকসেসফুল হতে পারতাম। এইভাবেই আমাদের বাড়িতে অনুরূপের গান গাওয়াটা কন্টিনিউ হতে থাকে স্যার। অনুরূপ খুব মন দিয়ে গান গায়, গান গেয়ে আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, অনেক প্রতিপত্তি হয় ওর, অনেক সাকসেস পায়, আর তাতে আমার ওর প্রতি কোনোদিন ঈর্ষা হয়নি। আমার কিন্তু শুধুমাত্র ওর জন্য আনন্দ হয়েছিল, ওর জন্য গর্বে আমার বুক ফেটে যেত স্যার। আর এইভাবেই একদিন অনুরূপ আমাদের সবার চোখের সামনে একজন প্রতিষ্ঠিত সিঙ্গার হয়ে উঠল। আমি আমার ভাই অনুরূপের সঙ্গে বহু অনুষ্ঠানে গেছি স্যার। ওর সঙ্গে ওর অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগতো। এরকমই একটা সময় আমি ওর সঙ্গে আসানসোলে একটা অনুষ্ঠানে যাই, আর সেখানে আমার সঙ্গে আমার ওয়াইফ মহুলের প্রথমবার দেখা হয়। আমি সেদিনকেই মহুলকে নোটিস করেছিলাম স্যার। মহুলও হয়তো আমাকে নোটিস করেছিল, কিন্তু একভাবে নয়। আসলে আমার প্রথম দেখাতেই মহুলকে ভালো লেগে গেছিল। তারপর ঘটনাচক্রে আমি একদিন জানতে পারি যে মহুলের সঙ্গে অনুরূপের একটা প্রাথমিক সম্পর্ক তৈরি হয়েছিল। সরি স্যার, কিন্তু এখানে তো এই কথাগুলো বলার কোনো প্রয়োজনীয়তা নেই। মানে এগুলো তো খুব পার্সোনাল কথাবার্তা। প্রয়োজন আছে রূপ। আমার মনে হয় যে কোর্টে দাঁড়িয়ে আমাদের সমস্ত সত্যি কথাগুলো মাননীয় জাজকে জানানো উচিত। আমায় ক্ষমা করবেন স্যার, আমি প্রফেশনালি একজন আইনজীবী নই, তাই আমি জানি না যে কতটা কাটছাট করে কোর্টে কথা বলতে হয়। হ্যাঁ, আপনি জানেন না বলে তো আমাদের অসুবিধা হচ্ছে, আমরা কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী স্যার। তবে আমি এটুকু জানি যে কোনো কেস সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার আগে তার একটা প্রাইমারি ব্যাকগ্রাউন্ড চেক করা খুব দরকার, তার ব্যাকগ্রাউন্ডে জেনে নেওয়া খুব দরকার। আর সেই ব্যাকগ্রাউন্ডে কোথায় কোন পয়েন্ট রেলিভেন্ট আর কোথায় কোন পয়েন্ট রেলিভেন্ট না, সেটা বোঝার দায়িত্ব আমাদের মাননীয় বিচারপতির আছে। আমি বিশ্বাস করি উনি এটা বোঝায় সক্ষম, সেই জন্যই আজকে উনি ওই আসনটা গ্রহণ করেছেন, এই দায়িত্বে আছেন। আরেকটা কথাও আমি আমার বিপক্ষের উকিলকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলার অনুমতি আমাকে আমাদের বিচারপতি দিয়েছেন। তাই ওনার অনুমতি নিয়ে যখন আমি কথা বলা শুরু করেছি, উনি যতক্ষণ না আমাকে বলছেন কথা বলা শেষ করতে, আমি কিন্তু কথা বলা শেষ করতে বাধ্য নই। আশা করি আমি আমার কথা বোঝাতে পারছি স্যার। আপনারা বসে পড়ুন। থ্যাংক ইউ স্যার। স্যার, ইতিমধ্যেই মহুলের বাবা মারা যান, আর মহুল এবং তার বাকি ফ্যামিলি জানতে পারে যে মহুলের বাবার আরেকটা ফ্যামিলি ছিল, মানে আরেকটা বিয়ে ছিল, যেটার ব্যাপারে তারা আগে কোনোদিনই জানতো না। একই দিনে সে যেভাবে বাবাকে হারায়, ঠিক একইভাবে নিজের পায়ের তলার মাটিটাও হারায়। ঘটনাচক্রে কিংবা ঈশ্বরের ইচ্ছেতে এই সময় আমার সঙ্গে মহুলের বারবার দেখা হতে থাকে। মহুলের মধ্যেই বুঝতে পেরেছিল যে ওর এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশনে ও অনুরূপের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পাবে না, কোনো সাপোর্ট পাবে না। এই একই সময় অনুরূপকে নিজের কিছু গানের ফাংশনের জন্য আমেরিকা চলে যেতে হয়, প্রায় 1 মাসের জন্য। অনুরূপও নিজের নানান ব্যবহারে আচার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে ওর কাছে ওর ক্যারিয়ার, ওর গান মহুলের এই ক্রাইসিসের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। এদিকে একই সময় মহুলের খুড়তুতো বোনের সঙ্গে আমার বিয়ের ঠিক হয়। তবে আমিও মহুলের সেই বোনকে সমস্ত সত্যিটা খুলে বলি। ততদিনে আমি মহুলকে ভালোবেসে ফেলেছি স্যার।
মহুলের বাবা ওনার মৃত্যুর ঠিক আগে আমার হাত ধরে আমাকে প্রতিজ্ঞা করতে বলেন যেন আমি মহুলের দায়িত্ব নিই, যেন আমি মহুলকে বিয়ে করি। আমার মনও তাতে সাই দিয়েছিল স্যার, কারণ আমি তো বরাবর মহুলকে ভালোবাসি। মহুলের বোনও এই সমস্ত কিছু জানার পর ঠিক বিয়ের দিন তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মহুলের বাড়ির লোকজন বাধ্য হয়ে জোর করে মহুলকে বিয়ের পিঁড়িতে বসায়। মহুলকেও বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। আমাদের বিয়েটা প্রথম দিন থেকেই যে সুখের ছিল তা কিন্তু নয় স্যার। মহুল তখন আমাকে ভালোবাসতো না, আমাকে পছন্দও করতো না, ইনফ্যাক্ট আমাকে ও নিজের যোগ্য বলে মনে করতো না। আমারও মনে হয়েছিল মহুল হয়তো অনুরূপের কাছে ফেরত চলে যাওয়ারই অপেক্ষায় আছে। ও হয়তো এখনো মনে মনে অনুরূপের জন্যই অপেক্ষা করছে। কিন্তু এরকম একটা সিচুয়েশনে অনুরূপ নিজেই মহুলের কাছে প্রুভ করে দিয়েছিল যে ও মহুলের হাজবেন্ড হয় বা ওর সমস্ত দায়িত্ব নেওয়া ইন্টারেস্টেড নয়। ও শুধুমাত্র মহুলের তাৎক্ষণিক বন্ধু হয় ইন্টারেস্টেড, মানে ওই মুহূর্তের জন্য মহুলের বন্ধু হওয়াতেই ও যত ইন্টারেস্ট। শুধু তাই নয় স্যার, মহুল যখন বিয়ে করে আমাদের বাড়িতে আসে তখন মহুলকে আমাদের বাড়িতে দেখে অনুরূপের ব্যাপারটা মোটেই ভালো লাগেনি। ওর মনে হয়েছিল ও যেন আস্তে আস্তে মহুলের জীবন থেকে সরে যাচ্ছে, ওর ইম্পর্টেন্স যেন মহুলের জীবনে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর তারপর যখন মহুল আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করে তখন সেটা অনুরূপের একেবারেই পছন্দ হয় না। অনুরূপের পর থেকে নানানভাবে নানান সময় মহুলের ক্ষতি করতে চায়। আর এই সব কিছু জানা সত্ত্বেও আমি আমার ভাইকে একইভাবে ভালোবেসেছি। ওকে কোনোদিনই আমি আমার জীবনে অস্বীকার করতে পারিনি স্যার। অনুরূপের জন্য মহুলের দিনের পর দিন যা যা ক্ষতি হয়েছে তা প্রুফ করার জন্য কিছু ডকুমেন্ট আজকে আমি কোর্টে পেশ করব স্যার। স্যার আমি মানলাম যে ডকুমেন্টগুলো আমি জমা দিচ্ছি সেগুলো সব পুরনো ঘটনা, কিন্তু আমি এটাও প্রুফ করতে চাই যে আজকে যা যা ঘটছে সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সমস্ত ঘটনার এতদিনের পাস্টের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, একটা যোগাযোগ রয়েছে। এই কেস সংক্রান্ত আমার এইটুকুই বলার ছিল স্যার। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি এই কেসের সঙ্গে আর যুক্ত নই, কিন্তু একজন শিল্পী হিসেবে এবং একজন দর্শক হিসেবে আমার ঠিক কোন অনুভূতিটা এতদিন পর এই কেসের সঙ্গে আমাকে যুক্ত হতে বাধ্য করলো এই প্রসঙ্গে সেটা বলাটা খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। মাননীয় বিচারপতি, তাহলে তো আর সওয়াল জবাবের কোনো প্রশ্নই থাকে না। ওনারা নিজেরা শুধু নিজেদের কথাগুলো বলে যাবেন আর এই সমস্ত বুলশিট আমাদের শুনে যেতে হবে। অবজেকশন ইয়োর অনার, আমি এই কেস থেকে সরে গেলেও আমি আমার প্রফেশন থেকে সরে যাইনি। কিন্তু একজন প্রফেশনাল হয়ে আরেকজন প্রফেশনালকে এই জাতীয় আক্রমণ করাকে আমি গর্হিত অপরাধ বলে মনে করি। আপনি শান্ত হয়ে বসুন। আপনি কি বলবেন বলুন, সংক্ষেপে বলবেন। ইয়োর অনার, মহুলকে যেদিন আমি প্রথম দেখি সেটা ছিল অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন। সেখানে কিন্তু মহুলের নাম নথিভুক্ত ছিল না। পরে আমি জানতে পেরেছি যে অনুরূপের কৃতিত্বেই এই কাজটুকু সম্পন্ন হয়েছে।
রোদ্দুর অনুরূপকে বিশ্বাস করত। অনুরূপকে বলা হয়েছিল যে মহুলের নামটা, মহুল ঘোষের নামটা নথিভুক্ত করতে। অনুরূপ কথা দিয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মহুল ঘোষের নামটা নথিভুক্তই করা হয়নি। পরে অবশ্য এ ব্যাপারে অন্য যুক্তি সাজানো হয়েছিল। যাই হোক, রোদ্দুর এসেছিল তার অসুস্থ স্ত্রীকে নিয়ে আমাদের কাছে। জাজেস প্যানেলের কাছে একটা অ্যাপিল নিয়ে এসেছিল, যাতে কম্পিটিশনে নয়, শুধুমাত্র সেই কম্পিটিশনে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ সেই সময় মহুল কথা বলার মতন অবস্থায় ছিল না। একটা সাংঘাতিক মানসিক আঘাত তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। সেই আঘাতটা ছিল তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির আঘাত। অনুরূপ এমন একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে সমর্থ হয়েছিল যে রোদ্দুর তার প্রাণের থেকেও প্রিয় স্ত্রীকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পেরেছিল এবং ভুলে যেতে চেষ্টা করেছিল। মহুল রোদ্দুরকে অসম্ভব ভালোবাসে। এই অসম্ভব একটা মানসিক আঘাত সে সহ্য করতে পারেনি। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য রোদ্দুর জানতে পারে যে এই ভুল বোঝাবুঝির পিছনে কারণ হলো অনুরূপ। সে পাগলের মতন তার স্ত্রীকে, মহুলকে ভালো করার চেষ্টা করতে লাগলো, সুস্থ করে তোলার চেষ্টা করতে লাগলো। নানান ভাবে সে মহুলকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সবটাই বিফল হলো। তখন সে আঁকড়ে ধরলো একটাই জিনিস, গান, সঙ্গীত, যেটা মহুল পাগলের মতন ভালোবাসতো। সে বুঝতে পারলো যে সঙ্গীতই একমাত্র পারে মহুলের মুখ থেকে কথা বের করা। সে একমাত্র সঙ্গীতকে আঁকড়ে ধরেই কথা বলতে পারবে। তাই সেদিন যখন রোদ্দুর এই আবেদন নিয়ে এলো, তার অসুস্থ স্ত্রীকে ভালো করে দেওয়ার তার সেই আকুতি, তার সেই চেষ্টাটাকে আমরা সম্মান দেওয়ার জন্য তাকে গান গাওয়ার জন্য অনুমতি দিই। সেদিন শুধু মহুল গান গায়নি, মহুলের সঙ্গে তার স্বামী অয়নদীপ ঘোষ, তিনিও গান গেয়েছিলেন। আমরা অবাক হয়ে গিয়েছিলাম স্যার, ওদের প্রতিভা দেখে, ওদের ভালোবাসা দেখে। আমরা ওদের দুজনকে প্রতিযোগিতার বাইরে রাখতে পারিনি। আমরা নিজেরা যতটা সম্ভব নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ওদের প্রতিযোগিতাতে নিয়ে আসি স্যার। এবং মহুল আর অনুরূপ দুজনে সেমিফাইনালে ওঠে এবং সেখান থেকে ফাইনাল রাউন্ডে যায়। স্যার, ফাইনাল রাউন্ডে ওঠাটাই বড় কথা নয়। প্রত্যেক বছর আমি বিভিন্ন কম্পিটিশনের জাজ হয়ে থাকি, জাজমেন্ট দিয়ে থাকি, কম্পিটিটরসদের দেখেছি, কিন্তু এদের মতন দেখিনি। এদের স্পিরিট ভাবা যায় না স্যার। একজন স্বামী তার স্ত্রীর জন্য কতটা যেতে পারে, একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটা এগোতে পারে, তাদের না দেখলে বিশ্বাস করা যায় না স্যার। ওরা আমাদের সেই প্রমাণটা দিয়েছে স্যার, এবং আমি সেই স্পিরিটটাকে স্যালিউট জানাই। আমি আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না স্যার, ওদের এই স্পিরিটটাকে আমি স্যালিউট জানানোর জন্য সেদিন ওদের বারবার আমি ফোন করেছিলাম। আমি শুধু এইটুকু চেয়েছিলাম যে ওরা গানটা গাক, ওরা যাতে ভালো থাকে, ওরা যাতে গানের মধ্যে থাকে, সেইটুকুই চেষ্টা করেছি স্যার। আর তার জন্যই বারবার ওদের ফোন করেছি। আর ফাইনাল রাউন্ডে যখন মহুল আর অনুরূপের মধ্যে প্রতিযোগিতা হয়, তখন মহুল ঘোষ অনুরূপকে হারিয়ে ফাইনাল রাউন্ডে জিতে যায়। আর তখনই, ঠিক তখনই অনুরূপের ভেতরের যত জ্বালা, যত হিংসা সব বেরিয়ে এসেছিল স্যার। আর
অর্গানাইজারদের সঙ্গে যে কথোপকথন হয়েছিল আপনার কাছে আমি তার প্রমাণ দিয়েছি স্যার, আপনি নিজেই তা শুনেছেন। আমার এটুকুই বলার ছিল স্যার। আবার বলছি স্যার, আত্মপক্ষ সমর্থনের জন্য নয়। আমি যা করেছি আমি মনে করি না আমি সেটা ভুল করেছি। আর আমার কাছে একটা কেস লড়তে পারাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা কেস ঘটতে না দেওয়া। আমি কখনো চাইনি মুকুল আর রোদ্দুরের কেসটা এভাবে উঠে আসুক, আমি কখনো মন থেকে চাইনি স্যার। আমার এটুকুই বলার ছিল স্যার। আজ কোর্টের কাজ এই পর্যন্তই। কাল আবার এই সময়ে এই কেসের শুনানি শুরু হবে। না তুমি বললে হবে না তো, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব নয়। শোনো মেজমা, আমি পরিষ্কার করে বলছি, আমি আর এই প্রেশারটা নিতে পারছি না গো। আমি সরি, আমার আর ভালো লাগছে না। আমি এখান থেকে চলে যাব, আর এমন জায়গায় চলে যাব যে পৃথিবীর কেউ আমায় খুঁজে পাবে না। তুমি দেখো, আমি থাকবো না। আচ্ছা কি? আমি আর গানও গাইবো না, ঠিক করেছি। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কি হয়েছে, কি হয়েছে? এরকম কাঁদছিস কেন বাচ্চাদের মতো? আরে বল আমাকে, কি হয়েছে বলবি তো। কাঁদছে, ওদের নাটক করতে বারণ করো তো। কি করবে জেঠুমণি? এরপরেও যদি না কাঁদে তাহলে আর কি করবে? আজকে যা ঘটে গেল, তারপরে যদি কোনো মানুষের চোখে জল না আসে তাহলে কি তাকে আর মানুষ বলা যায়? আচ্ছা আমি না কিছু বুঝতে পারছি না। তুই বলবি না আমাকে? তুই মেজমাকে বলবি না তুই কেন কাঁদছিস? হ্যাঁ, আর এই রোদুর, আমি কি ব্যাপারটা কি, কেসটার কি হলো আমাদের জানাবি না? আমি বুঝতে পারি না, আমরা বাড়ির লোকরা আমাদের একটা টেনশন হয় তো। মেজমা, দাদাভাই কেসটা নিজেই লড়ছে। কি? কে? দাদা? কি বলছিস কি তুই? এই রোদুর, তুই আইনের কি বুঝিস? রোদ্দুর, এটা বড় ঝুঁকি নিয়ে না তো। ঠিকই বলেছো মা, আমি সত্যি আইনের কিছু বুঝি না, কিন্তু আমি মুহুলকে এই পৃথিবীর অন্য যে কোনো মানুষের থেকে অনেক বেশি ভালো করে চিনি, আর অন্য যে কোনো মানুষের থেকে বেশি ভালো জানি যে রোদ্দুর ঠিক কি করতে পারে। দেখো মা, আমি তো পুরো ব্যাকগ্রাউন্ডটা জানি, প্রত্যেকটা ইনসিডেন্ট আমার জানা। আমার থেকে ভালো করে জাজকে কেউ বুঝিয়ে বলতে পারবে না যে এর আগে ঠিক কি কি ঘটেছে, আর সেগুলোর এই ইনসিডেন্টটার সঙ্গে ঠিক কি সম্পর্ক। আর সেই ভরসাতেই আমি কেসটা নিজে লড়তে চেয়েছি। ও তাহলে ও কাঁদছে কেন? কেন কাঁদছিস রূপ? আমাকে বল, কেন কাঁদছিস? আরে নতুন করে কি কিছু ঘটলো নাকি বল? নতুন করে কিছুই ঘটেনি মেজমা, দাদাভাই শুধু কেসটার ব্রিফ দিয়েছে ওখানে। কোত্থেকে কেসটা শুরু হয়েছে, এই দিনের পর দিন কিভাবে কেসটা এগিয়েছে, আর কোন কোন ঘটনার জন্য আজকে কেসটা এই জায়গায় দাঁড়িয়েছে, এইটুকুই বলেছে দাদাভাই, আর তো কিছু বলেনি। মেজমা, আমি আর কোনো ব্যাখ্যা দিতে চাই না। আমার ব্যাখ্যা দেওয়ার আর কিছু নেই, অনেক হয়েছে। আজকে সবার সামনে দাদাভাই আমার সাথে যে ব্যবহারটা করলো না, এটা আমি কখনো এক্সপেক্টই করিনি। আমি ওকে প্রাণের তুল্য ভালোবাসি। ইচ্ছে তো সবার সামনে আমায় যদি বেঁধে মারধর করা হতো, এতটা খারাপ লাগতো না আমার, জানো কতটা ভালোবাসি ওকে। অনুরূপ, তোমার তাহলে এটাও মনে রাখা উচিত ছিল যে তোমার দাদাভাই শুধু তোমাকেই ভালোবাসে না, আমাকেও যথেষ্ট ভালোবাসে, আর প্রাণের থেকেই ভালোবাসে। আজকের দিনটা পার্সোনাল কথাবার্তা বলার দিন। প্লিজ আজকে হাত জোর করছি, তুমি এর মধ্যে ঢুকো না প্লিজ।
এই দেখো ছেলে, শোন রে বাবা, এই কোথায় সিনটা কেন ক্রিয়েট করছিস রূপ? আমি নতুন কি করেছি যেটা আমার করা উচিত ছিল না? তুই কিছু করিসনি দাদা ভাই, আমি ভুল করেছি। আমার ভুল ছিল যে আমি ভাবতাম যে তুই আমায় আমার মতোই নিজের ভাইয়ের মতো ভালোবাসিস। আমার ভুল ছিল, আমি বুঝলাম, তোর কোনো দোষ নেই। ভালোবাসাটা ঠিক কি রূপ? না মানে তোর মতে ভালোবাসা ঠিক কি? 1000 বার একই আগুনে পুড়েও যেটা অক্ষত থাকবে সেটাই ভালোবাসা, তাই তো? না আমার জানা নেই। তবে তুই যাই বলিস না কেন, আমি তোকে এটুকুই বলতে পারি যে আমি তোকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। তবে সে ভালোবাসার সুযোগ নিয়ে তুই অন্য কারোর ক্ষতি করবি, দিনের পর দিন ক্ষতি করবি, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? বাড়ির একটা লোক বাড়ির আর একটা লোককে বিপদে ফেলছে। কোন বাড়িতে বাস করছি আমি? হ্যাঁ, কোন বাড়িতে বাস করছি? কেন ভাবছো যে আমি শুধু তোমার জন্যই লড়ছি? এভাবে ভাবতে পারছো না কেন যে আমি তো নিজের জন্য লড়তে পারি? আর বিশ্বাস করো, তুমি যেদিন এভাবে ভাবতে পারবে, আমাদের মধ্যে যতটুকু ব্যবধান রয়েছে সেটা মিটে যাবে। ব্যবধান? হ্যাঁ, ব্যবধান নিশ্চয়ই আছে কোথাও একটা। চলো 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 পাল্টাই।